শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা নিউজ শোতে। সাথে আছি আমি সাবরিনা হাসনাত। এই আয়োজনে দিনের গুরুত্বপূর্ণ সংবাদের পাশাপাশি থাকবে রাজধানীর বাইরের আপডেট। এছাড়াও থাকছে বাণিজ্য ও ক্রীড়া সহ আন্তর্জাতিক নানান খবর। প্রথমেই সারা দিনের নিউজ আপডেট। জাতিসংঘ সাধারণ পরিষদে ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে এরই মধ্যে বেশ কিছু বৈঠক এবং উচ্চ পর্যায়ের এক সাইডলাইন বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন তিনি। সফরসঙ্গী ৩ রাজনৈতিক দলের ৬ নেতাসহ প্রধান উপদেষ্টা স্থানীয় সময় সোমবার বিকেল ৩টায় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। নিউ ইয়র্কে পৌঁছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া ভিত্তিক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে তিনি জানান, ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দেশ সম্পূর্ণ প্রস্তুত। এরপর তিনি সাক্ষাৎ করেন গত ২৮শে জুলাই বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সদস্যদের সাথে। পরে জাতিসংঘ সদর দপ্তরের সোশ্যাল বিজনেস, ইউথ অ্যান্ড টেকনোলজি শীর্ষক উচ্চ পর্যায়ের এক সাইডলাইন বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানের ফাঁকে বেলজিয়ামের রানী ম্যাথিল্ড প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। একই অনুষ্ঠানে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিভার সঙ্গে সাক্ষাৎ করেন অধ্যাপক ইউনূস। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছুঁড়েছে আওয়ামী লীগের স্থানীয় কর্মী সমর্থকরা। বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় এই ঘটনা ঘটে। আক্তার হোসেনের সঙ্গে হাঁটছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। স্থানীয় আওয়ামী লীগের সমর্থকরা সেখানে বিক্ষোভ করেন। ডিম ছোঁড়ার পর কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে হেঁটে যান আক্তার। সবাই গাড়িতে ওঠার পর আওয়ামী লীগের সমর্থকরা গাড়ির সামনে শুয়ে পড়েন। তারা জয় বাংলা সহ অন্যান্য স্লোগান দেন। এ সময় নিউ ইয়র্ক পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। পরে আক্তার হোসেন বলেন, দেশেও আওয়ামী লীগের আক্রমণের লক্ষ্যবস্তুতে থাকি আমরা, এটাতে ভয় পাই না। আর জামায়াত নেতা তাহের বলেন, এগুলো নতুন কোনো ঘটনা নয়, এমন বাজে সংস্কৃতি আগে থেকেই চালু আছে। এদিকে আক্তার হোসেনকে লাঞ্ছিত করা মিজানুর রহমানকে জ্যাকসন হাইটস থেকে আটক করেছে পুলিশ। এদিকে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, রাষ্ট্রীয় সফরে এনসিপির নেতাদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে। দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের ব্যর্থতায় এটি ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আওয়ামী লীগকে নির্বাচনে আনা বা পুনর্বাসনের চেষ্টা করলে তারা রাজনীতি থেকে হারিয়ে যাবে। দলীয় প্রতীক হিসেবে শাপলা দেওয়ার আইনগত বাধা নেই উল্লেখ করে তিনি বলেন, এনসিপি শাপলা প্রতীকে অনড়। বিএনপি আওয়ামী লীগ পুনর্বাসনের দায়িত্ব নিলে তা বিএনপির জন্য কাল হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বলেন, এনসিপি যেন রাজনৈতিক শক্তি হতে না পারে সেই জন্য আঘাত করা হচ্ছে। ভোটের মাঠে প্রমাণ হবে এনসিপি শক্তি কি না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানেই আমরা রাজি হয়েছিলাম। সেখানে তাদের সম্পূর্ণ নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকার এবং প্রশাসনের। সেটি করতে তারা ব্যর্থ হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা বসবো এবং তার থেকে আমরা জবাবদিহিতা চাবো, কেন বারবার এই ঘটনাগুলো ঘটতেছে। এর আগে দুপুরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এক ব্রিফিংয়ে জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলীয় প্রতীক হিসেবে শাপলা ফুল পাচ্ছে না। কমিশনের সংরক্ষিত প্রতীকের তালিকা থেকে বিকল্প প্রতীক বেছে নেবার পরামর্শ দিয়েছেন তিনি। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আরও জানান, ২৮ সেপ্টেম্বর থেকে নির্বাচন কমিশনের সাথে বিভিন্ন অংশীজনের সংলাপ শুরু হবে। এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ হচ্ছে যে আমাদের ১১৫টার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হচ্ছে যে সংরক্ষিত
প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়? ওনাদেরকে বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে। এদিকে পাইপলাইনের মাধ্যমে পদ্মা অয়েলের প্রধান স্থাপনা থেকে শুরু হলো চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে উড়োজাহাজের জ্বালানি তেল পরিবহনের কাজ। এর ফলে ব্যয় সাশ্রয়ের পাশাপাশি জরুরি পরিস্থিতিতে ঢাকার শাহজালাল বিমানবন্দরকেও বিশেষ ব্যবস্থায় সহযোগিতা দেওয়া যাবে। চট্টগ্রাম থেকে বিস্তারিত মোহসেনাত শিহাবের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন সঞ্জীব দেবাবু। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জেট ফুয়েলের চাহিদা দৈনিক প্রায় 2.25 লাখ লিটার এবং বাৎসরিক প্রায় 65 লাখ মেট্রিক টন। এই চাহিদা মেটাতে পদ্মা অয়েলের প্রধান স্থাপনা হতে চট্টগ্রাম এভিয়েশন ডিপোতে প্রথম ট্যাঙ্ক লরি যোগে এবং পরবর্তীতে রিফুয়েলার আর হাইড্রেন্ট লাইনের মাধ্যমে জেট ফুয়েল পরিবহন করা হতো। কিন্তু নানা কারণে সড়কপথে ফুয়েল সরবরাহ ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সেজন্য হাতে নেওয়া হয় ভূগর্ভস্থ পাইপলাইন যোগে ফুয়েল পরিবহন প্রকল্প। 2023 সালের 19 নভেম্বর পতেঙ্গা ডিপো থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত 5.77 কিলোমিটার দীর্ঘ পাইপলাইন নির্মাণ কাজ শুরু করে পদ্মা অয়েল। আমাদের নেক্সট অ্যাসাইনমেন্ট হচ্ছে ঢাকা যে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর আছে সেখানে আমরা এই সরবরাহটা দিব। আমরা ওইটা কাজ অলরেডি শুরু হয়েছে। আমরা আশা করছি আগামী 1 বছরের মধ্যে আমরা ঢাকা বিমানবন্দরে আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা আমাদের তেল সরবরাহটা করতে পারবো ইনশাআল্লাহ। জেট A1 পাইপলাইন প্রকল্পের মাধ্যমে ঘন্টায় 1,50,000 লিটার জেট A1 ফুয়েল অত্র বিমানবন্দরে অবস্থিত পদ্মা অয়েল ডিপোতে জমা হওয়ার সক্ষমতা অর্জন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য একটি মাইলফলক। এতে অর্থ সাশ্রয়ের পাশাপাশি জ্বালানি তেলে ভেজাল বন্ধ করা যাবে বলে মনে করেন প্রকল্প পরিচালক অনুপ কুমার বড়ুয়া। আর জরুরি প্রয়োজনে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমানগুলোকে চট্টগ্রামে নিয়ে প্রয়োজনীয় ফুয়েল দিয়ে ফ্লাইটের জন্য প্রস্তুত করা যাবে, জানান পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক। জ্বালানি নিরাপত্তা খুবই জরুরি। বিভিন্ন ধরনের ঝুঁকি আছে। ধরেন এখান থেকে আমাদের রাস্তা দিয়ে যেত ট্যাঙ্ক লরি, প্রতিদিন অনেকগুলো ট্যাঙ্ক লরি যেত, বিভিন্ন রকম হ্যাজার্ড আছে। আর ইন্টারন্যাশনাল একটা তাদের চাহিদাই এটা যে জ্বালানি তেলটা পাইপ লাইনে আমাকে নিরাপদে দিতে হবে, যদি কোথাও কোনো অ্যাডাল্টারেশন যাতে না। রাস্তায় যানজট এটা আমাকে এখন আর পোহাইতে হবে না, যেহেতু আমি পাইপলাইনের মাধ্যমে তেল দিচ্ছি। 2 হচ্ছে অ্যাডাল্ট্রেশনের ভয় থাকবে না। অ্যাডাল্ট্রেশন মানে একটার সাথে আরেকটা তেল মিক্সিং করে দেয়া, এই মিক্সিংয়ের ভয় থাকবে না, এটা পাইপলাইনে সরাসরি চলে যাবে। 3rd হচ্ছে যে আগে যেই গাড়িতে করে তেল গেলে যে লস হতো, এই লসটা আর হবে না। এই প্রকল্প বছরে সাশ্রয় করবে প্রায় 4 কোটি টাকা আর মাত্র 2 ঘন্টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জেট ফুয়েলের চাহিদা পূরণ করতে পারবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচন 12 অক্টোবরের পরিবর্তে আগামী 15 অক্টোবর অনুষ্ঠিত হবে। চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ডক্টর AKM আরিফুল হক সিদ্দিকী এই তথ্য জানান। একই সাথে নির্বাচনের কারণে 12 থেকে 18 অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে বলেও জানান তিনি। আরিফুল হক আরও জানান, গতকাল মত বিনিময়কালে পূজার কারণে প্রার্থীরা নির্বাচন পেছানোর অনুরোধ জানান। এর প্রেক্ষিতে 3 দিন পিছিয়ে নির্বাচনের নতুন তারিখ 15 অক্টোবর করার সিদ্ধান্ত হয়েছে। 25 সেপ্টেম্বর প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। চাকরি হারিয়ে পুনরায় তা ফেরত পেতে ব্যতিক্রমী প্রতিবাদ জানাচ্ছেন নজরুল ইসলাম নামে এক ব্যক্তি। 1 দিন 2 দিন নয়, একই প্রক্রিয়ায় তিনি টানা 1 বছর প্রতিবাদ জানিয়ে আসছেন। গাজীপুর জেলা রিপোর্টার ফারদিন ফেরদৌসের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রতিদিন এক জায়গায় সকাল সন্ধ্যা টানা দাঁড়িয়ে থেকে চাকরি হারানোর প্রতিবাদ করছেন মধ্যবয়সী নজরুল ইসলাম। গেল 1 বছর ধরে এই প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন তিনি। হাতে ছাতা, নির্লিপ্ত দৃষ্টি, চাকরি ফিরে পেতে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করছেন নজরুল ইসলাম। তিনি একটি ডেনিমস কারখানায় জুনিয়র প্রোডাকশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন। একটানা 12 বছর চাকরি করার পর গত বছরের জুলাই আগস্টে রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পর কারখানায় অসন্তোষ দেখা দেয়। ওই বছরের সেপ্টেম্বরে অনেকের সাথে তিনিও চাকরি হারান। গেল 1 বছর ধরে চাকরি ফিরে পেতে প্রতিদিন কারখানার সামনে দাঁড়িয়ে থাকেন তিনি। রোদ বৃষ্টি কোনো কিছুই পরোয়া করেন না। এরকম আমরা দেখি নাই যে একটা চাকরির জন্য কেউ 1 বছর ফ্যাক্টরি গেটে দাঁড়িয়ে থাকে। তো আমি মনে করি মানবিক দিক বিবেচনা করে হলেও
এই কোম্পানির উচিত তাকে নিয়োগ দেওয়া। প্রতিদিন দেখি আমের গাছের তলায় এসে বসে দাঁড়ায় থাকে, সবসময় দাঁড়া থাকে, কারোর সাথে কথাবার্তা কয় না, হয়তো বড় বড় সারে ঘরের সাথে কথা কয় বা নেব একটু ধৈর্য ধরেন, এইভাবেই দাঁড় করে রাখবে। গরিব মানুষ সে তার একটু প্রাপ্য এটা পাওয়াটা, নাহলে সে কীভাবে চলবে? এখন তো সে অসহায় হয়ে গেছে, আর নাহলে তাকে সাহায্য সহযোগিতা করতে হবে। ময়মনসিংহের মুক্তাগাছার সহিলা গ্রামের 50 বছর বয়সী নজরুল ইসলাম একজন সায়েন্স গ্রাজুয়েট। এক ছেলের জনক নজরুল ইসলাম অসুস্থ মাকে নিয়ে মানবেতর দিন যাপন করছেন। 1 বছর আগে কারখানায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয়। তবে নজরুলের দাবি তিনি এসবের সঙ্গে জড়িত ছিলেন না। আমাকে বের করে দেয় নাই, ভিতরে ঢুকতে যাইতে দেয় নাই, কোনো কাগজপত্র আমাকে দেয় নাই। আমি রিজাইন কাগজপত্র দিয়েছি, আমি রিজাইন দিই নাই। গাজীপুরের শফিপুরে ওই ডেনিম কারখানায় কর্তৃপক্ষ জানায় নজরুল ইসলামের সাথে পাওনা ফিরিয়ে দিতে বেশ কয়েকবার আলোচনা করেছেন তারা। ও টাকা পয়সা ধরেন যে কোনো মুহূর্তে রেডি করা আছে, সবকিছু করা আছে, রেডি করা আছে। আমরা মাহমুদ ডেনিম মালিক কখনোই একটা মানুষের টাকা পয়সা একটা পয়সা কখনো মেরে রাখার চিন্তা ভাবনা নাই। বিষয়টির শান্তিপূর্ণ সুরাহা চান সবাই। চাকরি ফিরে পেতে নজরুল ইসলামের এই অভিনব প্রতিবাদ দেখে এলাকাবাসীও বিস্মিত। মানবিক দিক বিবেচনা করে তার চাকরি ফিরিয়ে দেওয়া উচিত বলে মনে করেন স্থানীয়রা। ফারদিন ফেরদৌস, মাছরাঙা নিউজ শো। বিশ্বের খেলনা শিল্পের রপ্তানি বাজারে বাংলাদেশের অংশীদারিত্ব 1%-এরও নিচে। উদ্যোক্তারা বলছেন, অবকাঠামোগত দুর্বলতা, গবেষণা এবং নীতি সহায়তার অভাবে এগোতে পারছে না দেশের খেলনা শিল্প। ফলে প্রতিযোগী দেশগুলোর সাথে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। এমন অবস্থায় এই খাতের কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় আর নীতি সহায়তার দাবি জানিয়েছেন তারা। ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক আলোচনায় এইসব কথা উঠে আসে। দেশে প্লাস্টিক কারখানা রয়েছে 5,000-এর বেশি, যার অভ্যন্তরীণ বাজার প্রায় 40,000 কোটির। সেই বাজারে প্লাস্টিকের তৈরি খেলনার অবদান 12,000 কোটির, যা প্রতি বছর বাড়ছে 20% হারে। যদিও চাহিদা আছে আরও বেশি, তবে কাঁচামাল আমদানিতে শুল্কের কারণে কাজে লাগানো যাচ্ছে না সেই সম্ভাবনাকে। জটিলতা রয়েছে বন্দর ব্যবস্থাপনায়ও। দুর্বলতা আছে অবকাঠামোর ডিজাইন আর দক্ষ জনশক্তির। একটা রেজিন কিনলাম $1.2, আমরা অ্যাসেসমেন্ট করতেছি 1.6। যখন আমরা এই কথাগুলো আমরা যখন কাস্টমকে বলি, কাস্টমার বলছে যে এটা ভাই আমার করার কিছু নাই, সফটওয়্যারে যা আছে তাই। আমরা বলি কোথায় পাইছেন একটা 1.6, তখন তারা এটাকে উত্তর দিতে পারছে না। ইনফ্রাস্ট্রাকচার তেমন কিছু নাই ইন কম্পেয়ার টু আদার টয়েজ এক্সপোর্টিং কান্ট্রিজ। লিমিটেড ইন R&D। আপনি জানেন যে বাংলাদেশ ইজ ভেরি মাচ shy about the innovation, research and study, and we are investing very, very less. তথ্য বলছে খেলনা শিল্পের বিশ্ব বাজার এখন $3,250 কোটি। সেই বাজারে বাংলাদেশের অবদান 1% কম। হিসাব বলছে 2016-17 অর্থ বছর এই খাত থেকে রপ্তানি আয় এসেছিল $1,52,00,000। 2022-23 অর্থ বছরে তা বেড়ে দাঁড়ায় $7,70,00,000। টয়েজের জন্য একটা ক্লাস্টার ডেভেলপ করতে হবে, ডিজাইনার ডেভেলপ করতে হবে টয়েজের জন্য, জয়েন্ট ভেঞ্চারকে আমরা ইনভাইট করতে হবে টয়েজ আসার জন্য। মোস্ট ইম্পর্টেন্ট ইজ দিস, দ্য টয়েজ ইটসেলফ নিড এ পলিসি সাপোর্ট। পলিসি সাপোর্ট যদি না থাকে টয়েজ সেক্টর ডেভেলপমেন্ট হবে না। যদিও ট্যারিফ কমিশনের নীতি আর IMF-এর শর্ত থাকায় বছরের মাঝখানে এসে শুল্ক সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানান রাজস্ব বোর্ডের এ কর্মকর্তা। কর ব্যয় নীতি, সেই কর ব্যয় নীতি অনুসারে জাতীয় রাজস্ব বোর্ডের কোনো এক্সেমশন দেওয়ার কোনো ক্ষমতা নাই। এই এক্সেমশনের জন্য ক্যাবিনেটে পাঠাতে হয়। ক্যাবিনেট যদি অ্যাপ্রুভ করে তখন এটা যদি সংসদ থাকে তখন সংসদে যাবে, যদি সংসদ না থাকে উপদেষ্টা পরিষদ এটা পাস হবে। তো এখন যেহেতু আমরা ধরে নিচ্ছি যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, তো আমরা ধরে নিচ্ছি যে এটা সংসদে যাবে। সুতরাং এক্সেমশনের জন্য এই মুহূর্তে বছরের মাঝামাঝি কোনোভাবেই কোনো এক্সেমশন দেওয়ার সুযোগ নেই। এ সময় LDC গ্র্যাজুয়েশনের পরেও বাংলাদেশের রপ্তানি শিল্পে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন ব্রিটিশ হাইকমিশনার। রঞ্জিবুল মিজান, মাছরাঙা নিউজ শো।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ঠিক আগে এক গুরুত্বপূর্ণ বৈঠকে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিল ফ্রান্স। এছাড়াও বেলজিয়াম, মাল্টা, মোনাকো, লুক্সেমবার্গ এবং এন্ডোরাও প্যালেস্টাইনকে এই দিন স্বীকৃতি দিয়েছে। এ নিয়ে গত 2 দিনে 10টি দেশ প্যালেস্টাইনকে স্বীকৃতি দিল। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের পর প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল ফ্রান্স। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ঠিক আগে এক শীর্ষ সম্মেলনে এই ঘোষণা দেয় দেশগুলো। এ সময় ফরাসি প্রেসিডেন্ট বলেন, গাজায় চলমান যুদ্ধকে কোনোভাবেই সমর্থন করা যায় না। শান্তির সময় এসেছে এবং গাজায় চলমান যুদ্ধকে কোনোভাবেই সমর্থন করা যায় না। তবে হামাস যুদ্ধবিরতিতে সম্মতি হলে এবং সব জিম্মিকে মুক্তি দিলেই প্যালেস্টাইন ভূখণ্ডে দূতাবাস খুলবে ফ্রান্স। এদিকে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন জানান, যুদ্ধবিরতি নিয়ে তার দেশ আলোচনা করতে ইচ্ছুক, তবে সব জিম্মির মুক্তি এবং হামাস সম্পূর্ণরূপে নিরস্ত্র না হওয়া পর্যন্ত তারা যুদ্ধ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। We will not forget them. This war will not end with hostages still in Gaza. প্যালেস্টাইনে চলমান সংঘাত নিরসনে 2 দিনব্যাপী এই শীর্ষ সম্মেলন যৌথভাবে আহ্বান করেছেন ফ্রান্স ও সৌদি আরব। এতে অংশ নেয় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। সম্মেলনে প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, অস্ত্রবিহীন একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র হবে প্যালেস্টাইন। হামাস এবং অন্যান্য দলগুলি তাদের অস্ত্র অবশ্যই প্যালেস্টাইন কর্তৃপক্ষের কাছে সমর্পণ করতে হবে। অস্ত্রবিহীন একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র হবে প্যালেস্টাইন। আমরা দখলদারিত্বের নিন্দা জানাই। আমরা বেসামরিক নাগরিকদের হত্যা এবং আটকেরও নিন্দা জানাই। পশ্চিমা দেশগুলো হঠাৎ প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, পশ্চিমা দেশগুলোতে জনমত ও মিডিয়ায় চাপ বেড়েছে এবং যে চাপের কারণে সরকারকে বাধ্য হতে হয়েছে এই ধরনের সিদ্ধান্ত নিতে। ফলে আমি মনে করি যে পশ্চিমা রাষ্ট্রগুলো ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক পরিত্যাগ করেনি, বরং তাদের যে অভ্যন্তরীণ রাজনীতি, সেই রাজনীতিতে ক্রমাগত চাপের কারণে, এবং সেই চাপটিও তৈরি হয়েছে ইসরায়েলের যে অপরাধ, গণহত্যা, যে হত্যাযোগ্য, সেটার কারণে, সেই চাপের কারণে তারা এই প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার মতো সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে জার্মানি, ইতালি ও যুক্তরাষ্ট্র সহ G7 ভুক্ত বাকি দেশগুলো এই সম্মেলনে যোগ দিচ্ছে না। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ শো। দর্শক, এই ছিল আজকের মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।